আচ্ছা, আজকে আমি আমার কালেকশানে থাকা এমন কয়েকটা বই দেখাবো, যে বইগুলো কিনে আমি রিপেন্ট করেছি অ্যাকচুয়ালি। মানে কেন যে টাকা নষ্ট করলাম এই বইগুলো কিনে, সেই রকম একটা অনুভূতি আমার মনে জেগেছে। তো মানে এই বইগুলো আর কি না পড়লেও চলতো, আমার ব্যক্তিগত মতামত। প্রথমেই বলে রাখি, আমি যে কটা আজকে বই দেখাবো সবটাই আমার ব্যক্তিগত মতামতের ওপরে, এবং সবটাই আমার ব্যক্তিগত চিন্তার ওপরে যে আমার এই বইগুলো ভালো লাগেনি। তো শুরু করা যাক, ভিডিওটা বেশি বড় করব না। বুদ্ধদেব গুহর লেখা, হ্যাঁ আমি বলে দিই, বুদ্ধদেব গুহর লেখা সব লেখাও যে আমার ভালো লাগবে এমন কোনো কথা নেই। আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামতের ওপরে। বইটির নাম স্বপনে নির্মিত স্বপনে, যার মধ্যে 3টে উপন্যাস রয়েছে, স্বপ্নীল পরিক্রমা এবং দ্রিমি। তো বইটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত। এই বইটারও একটা ডিটেল রিভিউ রয়েছে, কিন্তু এই বইটার প্রত্যেকটা উপন্যাস না একই রকমের। মানে দ্রিমি উপন্যাসটা তো আমার কোনো রকমেই ভালো লাগেনি, বা স্বপ্নীল উপন্যাসটা তো খুব স্লো, খুবই একঘেয়ে টাইপের আমার লেগেছে এই 3টে উপন্যাসই। খুব একটা ভালো লাগেনি। মানে বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাসগুলোতে আর কি যেমন সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য বা মানবিক সৌন্দর্য পাওয়া যায়, যেটা আমি এখন রিসেন্টলি কোয়েলের কাছে পড়ছি, তো বুদ্ধদেব গুহরই অসাধারণ একটা উপন্যাস, প্রচণ্ড প্রচণ্ড সুন্দর একটা উপন্যাস, কিন্তু সেই রসটা বা সেই স্বাদটা আমি এই 3টে উপন্যাস স্বপ্নীল পরিক্রমা দ্রিমিতে খুঁজে পাইনি আর কি। তো আমার এই উপন্যাসটা খুব একটা ভালো লাগেনি। এর পরের বই, আমি জানি আমার কমেন্ট বক্স হয়তো গালাগালিতে ভরে যাবে, কিন্তু আবারও বলছি আমার ভালো লাগেনি। মানে আপনাদেরও ভালো লাগবে না এমন নয়, আপনারাও পড়ে দেখতে পারেন উপন্যাসটা। অঘরে ঘুমিয়ে শিব লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়, এবং এর পরবর্তী পর্ব মানে গ্লানির ভবতী ভারত, ওই বইটা আমি একজনের থেকে ধার নিয়ে পড়েছিলাম, কারণ এই বইটার পরে আমার রুদ্রপ্রিয়ম সিরিজের আর কোনো বই কেনার অ্যাকচুয়ালি সাহস হয়নি। কেন আমি বলছি, আমি যখন ঈশ্বর যখন বন্দি এবং নরক সংকেত পড়ি, আমি প্রচণ্ড 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 উৎসাহিত ছিলাম, এবং ওই দুটো বইয়েরই ঘটনা খুব সুন্দর, খুবই ভালো। কিন্তু যখন রুদ্রাণী আর কি এরপরে এই ঘটনাটা শুরু করে বা গ্লানির ভবতী ভারতে যায়, তখন ঘটনাটা যেন খুবই পেঁচিয়ে যায়। মানে কি করে হয় এতটা, একজন ব্যাংক কর্মী এরকমভাবে একটা সব জায়গায় গিয়ে ডিটেকটিভের মতো কেস সলভ করছে, যদিও পরে গ্লানির ভবতী ভারতেতে সে একটা পুলিশ অফিসারই হয়ে যায়, কিন্তু তবুও যেন মনে হচ্ছে সবটাই একটুখানি মনে হচ্ছে হাইপড বলে, ওভার হাইপড বলে মনে হয়েছে। তো আমার খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি আর রুদ্রপ্রিয়ম সিরিজ কোনোভাবেই কোনো মতেই আর কন্টিনিউ করতে চাই না। কেউ আমাকে কিনে দিলেও আমি তাকে ফেরত দিয়ে দেবো, এমনই একটা অবস্থা। তো আমিও কাউকে আর রেকমেন্ড করি না পড়ার। তো এই ছিল এই বইটা। নেক্সট বই, এই বইটা নিয়ে আর কি আমি কী বলবো, বা মানে বেশি, নরকের দ্বার খোলা। এর আগেও বহুবার বলেছি, এটা ভয়ের গল্প রয়েছে, তার মধ্যে 7টা গল্প রয়েছে ভয়ের, কিন্তু ভয়ের ভও এই একটা গল্পতে আমি খুঁজে পাইনি। যখন কিনেছিলাম প্রচণ্ড প্রচণ্ড উৎসাহিত ছিলাম, কিন্তু এক একটা করে যখন গল্প পড়তে শুরু করি, ভয়ে লাগানোর জন্য আমি নিজেকে একা একটা ঘরের মধ্যে বন্ধ করেও এই গল্পটা পড়েছি, কোনো প্রকারই আমার ভয়ে বা গা ছমছমে কোনোভাবেই আমার মধ্যে জাগেনি। প্লিজ নিজের টাকা আমি বলবো নষ্ট করবেন না। তবুও আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের হয়তো ভয় লেগেও থাকতে পারে বইটা পড়ে, কিন্তু আমার একেবারেই মনে হয়েছে ওয়েস্ট অফ মানি। নেক্সট দুটো ইংরাজি বই দেখাবো। প্রথম বই অ্যাজ এ ম্যান থিঙ্কেড বাই জেমস অ্যালেন। আমি নন ফিকশন বইয়ের একদমই পক্ষপাতী নই, আমি নন ফিকশন বই খুব একটা ভালোভাবে পড়তেও পারি না, মানে খুব একটা ভালোবাসি না। নন ফিকশন বই আমার জন্য একেবারে নয়। ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্সের এডিশন একটা, এবং খুবই কম মূল্যের বিনিময়ে আমি এটা পেয়েছিলাম, 70 টাকা হয়তো। হ্যাঁ, আমি যখন কিনেছিলাম মনে হয় 70 টাকা ছিল। নিজের মেন্টাল পিস খোঁজার জন্য এই বইটা পড়তে শুরু করেছি। আমার এই বইটা পড়তে এখন মানসিক শক্তি দরকার, এমন একটা অবস্থা হয়েছে আর কি। তো ভাই রে ভাই, আমাকে বাঁচা, সেই রকম একটা অবস্থা। এমন নয় যে শক্ত ইংলিশ, বাট আমার মাথায় কোনোভাবেই নন ফিকশন বই বা নন ফিকশন বইয়ের কথাবার্তাগুলো ঢোকে না, সেই কারণেই আমার মনে হয়েছে ওয়েস্ট অফ মানি।
এই জন্য এই বইটা আমি শেষও করতে পারিনি, 50 পাতা না 60 পাতা পড়ে রেখেও দিয়েছি মনে হয়। এর পরের বই হচ্ছে তিলোত্তমা মজুমদারের লেখা রেফ। এই বইটা পড়ার পর লিটারালি আমি 1 মাস কোনো বই পড়তে পারিনি। এই স্টোরিটা আমার একদমই ভালো লাগেনি, আমার কোনোভাবেই মানে মনোপছন্দ বা মনোপুত হয়নি স্টোরিটা। এমন একটা যেন বিচ্ছিন্ন ধরনের একটা স্টোরি। এই 5টা ছেলে জীবনযাত্রা খুব একটা আমার পোষায়নি এই স্টোরিটা, মানে এটাও আমার কাছে খুব একটা ভালো বলে মনে হয়নি বইটা। আচ্ছা, এবার যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভীক সরকারের লেখা পেদবধূ। পেদবধূ বইটা কি বলবো, তন্ত্র এবং হায়ার ফিজিক্সের সমন্বয়ে গড়ে উঠেছে এমন একটা বই। কিন্তু তন্ত্র এবং হায়ার ফিজিক্স, যতই হায়ার ফিজিক্সে তন্ত্রের কথা হোক না কেন, এনার্জির কথা হোক না কেন, বা গড পার্টিকল বা অন্যান্য পার্টিকলসদের কথা হোক না কেন, আমার খুব একটা ভালো লাগেনি এই সমন্বয়টা, এই টাইম ট্রাভেল বা এই যে আত্মার একটা যোগ, আত্মার একটা কানেকশন, বা গড পার্টিকেলের অন্যান্য পার্টিকলসদের ফিট করা, এই জিনিসটার সাথে তন্ত্রকে মিলিয়ে দেওয়া, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি। এই বইটাও আমার কাছে হার্ড কপি নেই, কারণ এই বইটাও আমি একজনের থেকে ধার নিয়ে পড়েছিলাম, ভাগ্যিস ধার নিয়ে পড়েছিলাম। আর আজকে লাস্ট বই শ্রীমানিনে বোট বাই জেরমকে জেরম। বইটার গল্প নিয়ে বা বইটার ঘটনা নিয়ে আমার কোনো প্রকারে কোনো কমপ্লেন নেই। একটাই কমপ্লেন, আমি যখন অর্ডার করেছিলাম, আমি যখন প্রথম অনলাইন অর্ডার করতে শিখি অ্যাকচুয়ালি নিজের ফোন দিয়ে আর কি, তো আমি এটা দেখিনি যে এটা একটা পকেট এডিশন, মানে এই আমার একটা হাতের এইরকম, হাতের একটা সমান, মুঠোর সমান আর কি, এরকম হাতে ধরলে চলে আসে। তো আমি যখন কিনেছিলাম এটা আমি দেখে নিইনি যে এটা একটা পকেট এডিশন বই। তো এই কারণে আমার এই ভেতরকার লেখাগুলো খুলে খুলে পড়তে খুব অসুবিধা, খুব ছোট ছোট লেখা। এখন ক্যামেরার সামনে ধরছি বলে হয়তো আপনার বড় লাগছে, কিন্তু বাস্তবে এই লেখাগুলো খুব ছোট ছোট এবং পড়তে খুব অসুবিধা হয়। তো এই কারণে আমার এই এডিশানটা আর কি খুব ওয়েস্ট অফ মানি বলে মনে হয়েছে, টাকার একটা আর কি টাকাটা নষ্ট হয়েছে এটার প্রতি। আমি এইটার একটা হার্ড কভার অর্ডার দেবো ভেবেছি। তো এইটা একটা গথিক ক্লাসিক, এইটা না পড়লে হয় না। তো এই জন্য আমি এটার একটা বড় এডিশন, বড় হার্ড কভার অর্ডার দেবো ভেবেছি, ভালো একটা। এবং দেখে নিতে হবে যে পরের বার যেন পকেট এডিশনটা না আসে। আর আমি আপনাদেরকেও বারণ করবো, যারা পকেট এডিশন পড়তে অভ্যস্ত তাদের নয়, যারা পকেট এডিশন একদমই পড়তে পারেন না তাদেরকে তো আমি একদমই বারণ করবো যে এই উপন্যাসটার পকেট এডিশন না কিনতে।